চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। চলো বেশি বকবক না করে আজকের আলোচনায় যাওয়া যাক। ভালোভাবে বসেই ভিডিওটা করছিলাম, কিন্তু কি হলো জানো তো, এত বৃষ্টির ঝমঝম আওয়াজ আমার ভিডিওটার ভয়েসটা নষ্ট করে দিল। তার জন্য এই আমার ব্লগ ভিডিওরই কিছু ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে এই ভিডিওর মূল আলোচনা করব। চলো। প্রেগনেন্সি গড়ে 40 থেকে 42 সপ্তাহ অবধি স্থায়ী হয়। বেশিরভাগ মেয়েদেরই ডেলিভারি 38 সপ্তাহ থেকে 40 সপ্তাহের মধ্যে তো হয়েই যায়। আমার তো বেবি আবার অ্যাডভান্স, ও তো 37 সপ্তাহতেই হয়ে গেছে। প্রেগনেন্সির 7 থেকে 9 মাস বা 28 থেকে 40 সপ্তাহকে বলা হয় থার্ড ট্রাইমিস্টার, অর্থাৎ প্রেগনেন্সির শেষ পর্যায়ে। এই সময় শারীরিকভাবে ক্লান্তি, কোমর ব্যথা, ঘুমানোর অসুবিধা, ওজন বৃদ্ধি, শ্বাসকষ্ট এইসব লক্ষ্য করা যায়। আর এই সময়ে চিন্তায় ভুগতে থাকে প্রেগনেন্সি মায়েরা। আগের ভিডিওতে বলেছিলাম কোমর ব্যথা কেন হয়, হলে কি করণীয়। যারা যারা ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নাও। আর প্রেগনেন্সি রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যদি দেখতে চাও তো চ্যানেলে ঢুকে দেখতে পারো। এই থার্ড স্টেপে গর্ভে শিশুর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হয়। প্রায় 37 সপ্তাহের মধ্যে বেবির অঙ্গ প্রত্যঙ্গ সবই গঠিত হয়। তাই এই সময় মায়েদের পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত বিশ্রামের খুবই প্রয়োজন, এবং নিয়মিত ডক্টরের চেকআপেও কিন্তু তোমাদের থাকতে হবে। আজকের মূল আলোচনা হলো প্রেগনেন্সির শেষ পর্যায়ে কি করা উচিত আর কি করা উচিত নয়, এটাই আমরা আলোচনা করব। আর যারা চ্যানেলে নতুন এসেছো এই ভিডিওর মাধ্যমে, তাদেরকে বলছি আমার পরিবারের সদস্য হয়ে যাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করি। ফার্স্টেই জানা জরুরি প্রেগনেন্সি মায়েদের ও শিশুর কী কী পরিবর্তন ঘটে এই সময়। মায়ের ওজন প্রায় 10 থেকে 20 কেজি বেড়ে যায়। পেটের আকারও খুব বৃদ্ধি পায়। পেটের মাঝ বরাবর একটা লম্বা দাগ পড়ে এবং পেট অনেকটাই ফেটে যায় আর কি, ফাটা দাগ হয়ে যায়। কারণ পেট যত বৃদ্ধি পায় স্কিনে তত টান পড়ে এবং তাতে পেটটা ফেটে যায়। গর্ভের সন্তান এই সময় খুবই বড় হচ্ছে, এর কারণে পায়ে ব্যথা, হাতে ব্যথা, কোমরের নিচে হালকা ব্যথার অনুভব করা যায়। এই সময় মায়ের বুক জ্বালা, ঘুম না হওয়া, মাথার যন্ত্রণা, এছাড়াও পা ফুলতেও পারে। পা ফোলার মূল কারণটা হচ্ছে শরীরে যত ভর তো সব পায়ের মধ্যেই পড়ে, তাই জন্য পাটা ফুলে ওঠে। এইসব কারণ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এইগুলো একদম স্বাভাবিক কারণ। প্রেগনেন্সিতে সব মায়েদেরই হয়ে থাকে প্রায়। বেবির ক্ষেত্রে বেবির নড়াচড়া বৃদ্ধি পায়। 32 সপ্তাহ শিশুর হাড় আরও শক্ত হয়। 36 সপ্তাহে বেবি পজিশন নিয়ে নেয় এবং 37 সপ্তাহ পর থেকে তোমার বেবি পৃথিবীতে আসার জন্য একদম রেডি। তাই বুঝতেই পারছো এই 3 মাস প্রেগনেন্সি মায়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সময়। আর এই দিকে আমার ছেলেকে আজকে স্নান করাইনি, কারণ এত বৃষ্টি হচ্ছে, কালকে স্নান করেছে। তাই আজকে একটু গা মুছিয়ে এখন ওকে একটু ফ্রেশ করে দিচ্ছি। এই যে জামা পরিয়ে দিয়েছি, এখন টিপ পরাচ্ছি, ওকে ডাকছি কিন্তু ও আর উঠছে না, তাই টিপটা পরিয়ে দিলাম। বাড়ির বানানো কাজলই আমি ব্যবহার করি, মানে ওই যে সন্ধে দেখানোর প্রদীপের ওপরে আমি কাজল পাতাটাকে রেখে কাজল পাড়া হয়, তারপরে ওতে একটু তেল দিয়ে ভালো করে মিশ্রণ করলেই কাজল তৈরি হয়ে যায়। তো এটা অনেকক্ষণই প্রায় থাকে। আর বাচ্চাদেরকে সবাই এমনভাবেই কাজল পরায় আমাদের এইদিকে। কপালের টিপটা পরিয়ে দিয়েছি, এবার মাথারটা পরাচ্ছি। আজকে ভেবেছি মাথায় একটা ফুল করব, তো যেমন ভাবা তেমন কাজ, তাই জন্য লেগে পড়েছি। কিন্তু দেখো ও এত নড়াচড়া করছে, ভাবছো কি ঘুমোচ্ছে, কিন্তু না, পা হাত পা ঠিক ঝরে যাচ্ছে, তো নড়াচড়া করছে আর এদিকে আমার সব কিছু বেঁকে যাচ্ছে। এখন আলোচনা করব এই সময় কি কি করবে আর কি কি করবে না, মানে বুঝতে পারলে যে ওই 3 মাসে কি কি করবে আর কি কি করবে না। চলো ফার্স্টেই বলি মায়েদের খাবার। এই সময় যত রকম ভালো খাবার আছে সবই তোমরা খেতে পারো,
কিন্তু দেখবে যে খাবারের গুণগত মান ঠিক আছে কিনা, মানে খাবারটা আদৌ ভালো আছে না নষ্ট হয়ে গেছে সেটা আগে দেখে নেবে। আর এই সময় গর্ভের সন্তান দ্রুত বৃদ্ধি পায় এবং হাড় শক্ত হয়, তার জন্য তোমাদেরকে ক্যালসিয়ামযুক্ত খাবারটা একটু বেশি খেতে হবে এবং ডক্টররা সাজেস্ট করা মেডিসিনও কিন্তু খেতে হবে। ক্যালসিয়ামের পাশাপাশি তোমাদেরকে প্রোটিন জাতীয় খাবারও কিন্তু খেতে হবে। আর প্রোটিন জাতীয় খাবার কোন সব খাবারে আছে, যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এইসব খাবারে প্রোটিনটা বেশি থাকে। আগের থেকে 300 ক্যালোরি বেশি খাবার তোমাদেরকে খেতে হবে। প্রতিদিন তোমাদেরকে 2 গ্লাস করে দুধ খেতে হবে। আর এই কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, আঞ্জির, এইসব বাদামও খেতে হবে। বাদাম খেলে বাচ্চার ব্রেন, হাড় এইসব ঠিক থাকে। এবং বেশি করে শাকসবজি খেতে হবে, মানে ভাত খাওয়ার সময় তোমাদের যেন প্রত্যেক দিনের থালাতে শাকসবজি যেন বেশি করে থাকে, মানে এমনি টেস্টফুল তরকারি না হলেও ওই যা হোক করে হলেও করে তোমাদেরকে কিন্তু শাকসবজিটা রাখতে হবে। শাকসবজির মাধ্যমেও বাচ্চা কিন্তু অনেকই পুষ্টি পায়। ফলও খেতে হবে বেশি করে, তবে বিদেশি ফলের থেকে দেশি ফলই খাবে। আর ফলের মধ্যে বেশি ভালো মৌসুমী লেবু। মৌসুমী লেবু খুব খাওয়ার চেষ্টা করবে। আর অনেক তরল পরিমাণের খাবার তোমাদেরকে খেতে হবে, যেমন দুধ, ডাবের জল, জুস, প্রোটিন শেক, এইসব কিন্তু তোমাদেরকে খেতে হবে তরল পরিমাণের খাবার। ডেইলি 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে এবং রাত্রেবেলা জলটা কমই খাবে আমি সাজেস্ট করছি, কারণ রাত্রেবেলা টয়লেট পাওয়ার সমস্যা থাকতে পারে, কারণ মায়েদের তো এমনিতেই ঘুম কম হয় এই সময়, তারপরে 14 বার টয়লেটে উঠতে হয়, তাই জন্য রাত্রে জলটা একটু কম খাবে। কিন্তু ওই জলের ঘাটতিটা তোমরা দিনের বেলা পূরণ করে দেবে, মানে দিনের বেলা একটু করে বেশি জল খাবে। সেকেন্ড, বাচ্চার নড়াচড়া। এই সময় বাচ্চা বেশি নড়াচড়া করে এবং 36 উইকের পরে বেবির নড়াচড়া কমে যায়, কারণ এই সময় ওজন হয়ে যায় 2 থেকে 2.5 কেজি এবং বেবি পজিশনে চলে আসে, তাই নড়াচড়া কম করে। এটা ভয়ের কিছু কারণ নেই, তাও দেখে রাখবে নড়ছে কি নড়ছে না। যদি একদমই না নড়ে তাহলে কিন্তু ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং দিনে বেবি কতবার নড়ছে সেটাও কিন্তু তোমাদেরকে গুনে রাখতে হবে। ওইদিকে ছেলে সব কাজ গুছিয়ে দিয়ে এদিকে আমি এখন খেতে বসে গেছি। একটু নিয়েছি ঘি, এটা গাওয়া ঘি আর কি, আমার কাকু এনেছে কলকাতা থেকে। তো এই ঘি দিয়ে ভাত মাখাচ্ছি। আর রয়েছে ওই থোড়ের তরকারি, যেটা একটা শর্টস ভিডিও দিয়েছিলাম, থোড়ের তরকারি, লেবু, আর রয়েছে এখানে ওই দিয়ে আলু দিয়ে, পটল দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি। আজকে বৃহস্পতিবার, আজকে নিরামিষ, তাই এইসব দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করছি। আর বাইরে তো বৃষ্টি থামার নামই নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। কি করব, বর্ষাকালে তো বৃষ্টি হবেই। চলো আবার আলোচনায় ফিরি। হালকা যেসব কাজ আছে এই সময় করতে পারো, আর বাইরে বেরিও না, আর বাইক চড়ো না, কারণ এইসবে বিপদ আসতে পারে। দুপুরে 2 ঘন্টা আর রাত্রে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে। বেশিরভাগটাই শোয়ার চেষ্টা করবে বাম দিকে, কিন্তু আবার বাম দিকে শুয়ে থাকবে না বেশিক্ষণ, ডান দিকেও এপাশ ওপাশ হবে, কিন্তু বেশিক্ষণটা চেষ্টা করবে বাম দিকে শোয়ার। চা কফি কম খাবে, এগুলো হেলথের জন্য অনেকটাই ক্ষতিকারক। এই কিছু কারণ যদি তোমরা মেনে চলতে পারো তাহলে একটা সুস্থ বেবির জন্ম দিতে পারবে। এই সব আমার পার্সোনাল পরামর্শ, আমার অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রেগনেন্ট মা আছে তাদেরকে শেয়ার করে দাও, তারাও যাতে একটু হেল্প হতে পারে। কোনো যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারো, তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলো আজ আসি, দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার সাথে, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। চলো আসি, টাটা।